হচ্ছে যানজট। এই যানজটটা যদি থাকতো সঙ্গে, আসলে যানজটের সংখ্যা থেকেই এগুলো নিয়ে মনে হয় আমরা পড়ছি। এনিওয়ে, যেটা আসছে এখানে করছেন, এখানে সবাই আছেন। আমি মনে করি যে পুলিশের তরফ থেকে এখানে আসছি, এসে আমার শোনা ছাড়া বোধহয় আর কিছু করার নেই। আমি যেটুকু মনে করি, আপনারা কি বলেন? না, এটা করার না। পুলিশ আসলে করার কিছু নেই। পুলিশ হচ্ছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা এখানে যারা আসছেন, অলমোস্ট সব স্টেক হোল্ডার আসছেন, আপনারা সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করছেন। যেরকম আমাদের স্যাররা বললো বা বললো যে, তারপরে দুদু ভাই বললো যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ 10 দিন রাস্তায় কোনো গাড়ি আটকাবে না। আমি আটকাবো না, কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন? আপনি এখানে বলছেন যে 5 লাখ লক্ষ মার্কা গাড়ি আছে, এই গাড়ি উঠবে না। আপনি বলছেন যে 3 দিন ট্রাক চলবে না। আমি 3.5 ঘন্টায় 79টা লোড ট্রাক দাঁড় করেছি যমুনা সেতুর সামনে, যখন আমি এসপি হারিয়েছিলাম 2014 থেকে 18 পর্যন্ত। আর দেখা গেল যে প্রায় 7 কিলোমিটার যানজট হয়ে গেছে টোল বাজার। কেন? ওরা বললো যে ট্রাক আসতেছে প্রচুর, ট্রাক তো চলাচল বন্ধ। তখন তারা আমাদেরকে বললো ট্রাক বন্ধ করে। আমি 3.5 ঘন্টায় 79টা ট্রাক আটকেছে। আপনারা কি পণ্য পরিবহন ট্রাক বন্ধ করছেন? করেননি। ম্যাডাম বললো সিএনজির কথা। আমি ঢাকা চিটাগাং রোডে কয়েকদিন আগে করে দেখলাম সিএনজি অটো রিক্সা চলাচল নিষেধ। আমি ওখানে 104টা ক্রসিং আছে, রোড ক্রসিং। এই রোড ক্রসিং সব টোটাল রোড নিয়ে ভিডিও করে আমি পরবর্তীতে হিসাব করে দেখলাম প্রায় 13,000-এর মতো সিএনজি অটো রিক্সা এই রোড এবং রোডের পাশে দাঁড়ায় আছে। এটা কি বন্ধ হয়েছে? আমি 6টা সিএনজি ধরলাম, ধরে এই অটো রিক্সা ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাসড়ক করছেন, কেন উঠবো না? আমি বললাম না, এটা হাইকোর্টে নিষেধ হয়েছে। কোথায় নিষেধ হয়েছে? রায়গঞ্জ করলাম। বলে এটা তো স্বাধীনতার আগে নিষেধ অর্ডার। এই অর্ডার এখন আমরা মানি না। আমরা 6 তারিখে দেশ স্বাধীন করছি, এখন তার নতুন সরকারের অর্ডার লাগবে। তারপর আবার সীতাকুণ্ডের ওখানে যে ধরলাম, ধরার পর প্রথমে এক সিএনজি মানে কি বলে অটো রিক্সাওয়ালা বললো কেন আপনারটা গাড়ি আমারটা গাড়ি না, আপনারটা ব্যাটারিতে চলো আমারটা ব্যাটারি চলো, সমস্যা কি? আসলে সমস্যা এরকম, একটা দেশে একটা আইন করা হয়। আমি আবারও বলতেছি যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটা আইন যদি 90% লোক মানে, 10% যদি লোক না মানে, সেটা হয় আইন। এবং এই দেশে যদি মনে হয় যে 100% লোক ডাকাতি করবে, তো তখন ডাকাতির প্রতিরোধে কোনো আইন থাকে না, তখন ধরে নিতে হবে যে এটাই স্বাভাবিক। পরে তাকে নামায় দেওয়া, তাকে ফিরিয়ে দেওয়া একটা কষ্টকর ব্যাপার না। তখন যাত্রীরা নামতে চায় না যে আমরা যাবো, কারণ সে ঘরে যাওয়াই তার তখন প্রধান উদ্দেশ্য থাকে। সে ফিট আনফিট গাড়ি অথবা দক্ষ অদক্ষ চালক যাচ্ছে, এটা তার মাথায় অতটা কাজ করার কথা। সে জানে যে একজন চালক আছে, সে নিয়ে যেতে পারবে, আসলে সে দুর্ঘটনা ঘটাবে। তো এই বিষয়গুলি আমরা নজরে নিয়েছি, আপনাদেরকে জ্ঞাত করলাম, এবং পুলিশ প্রশাসনকে আমরা বলেছি, এবং আমরা মালিক সমিতির থেকে তদারকি রেখেছি, শ্রমিক সমিতির থেকে তদারকি রেখেছি, যাতে এই ধরনের ফাঁকি দিয়ে কেউ না যেতে পারে। আমরা টার্মিনালগুলিতে আমাদের মালিক শ্রমিকরা ভিজিলেন্স টিমের মাধ্যমে আমাদের প্রতিটা কোম্পানিকে আমরা পর্যবেক্ষণে রাখবো। আনট্রেন কোনো ড্রাইভার কোনো গাড়ি নিয়ে যাতে রওনা দিতে না পারে এবং ওভারলোড কেউ যাতে না করতে পারে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, যৌথ বাহিনীকে অনুরোধ করেছি, আমরা চিহ্নিত করেছি যে একটা গাড়ির জন্য আমরা টিকিট কেটে দিলাম, অগ্রিম টিকিট দিয়ে দিলাম, কিন্তু যথাসময় গাড়িটা আসলো না, সেক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি হবে। যার জন্য ঢাকার চারপাশে চন্দ্রা, গাজীপুর, আপনার শনিরাকড়া, বাইপাল ইত্যাদি যতগুলি জায়গা আছে, সেই সব জায়গাগুলোতে যাতে বিশেষ টহল এবং পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় যানজটটাকে আমরা মুক্ত রাখতে পারি, তাহলে গাড়ির ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, যাত্রীদের যাতায়াতের সুবিধা হয়ে যাবে। আমরা কালোবাজারি যাতে রোধ হয় তার জন্য 5টি বেশি করে টিকিট অগ্রিম বিক্রি করবো না, এবং আমরা লক্ষ্য করবো যে কেউ অধিক সংখ্যক টিকিট নিয়ে বেশি দামে আবার বিক্রি করে কিনা। আমরা কোনো গাড়িতেই যাতে বেশি ভাড়া না নেয় সে ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ টিম থাকবে, প্রশাসনের লোক থাকবে, এবং আমরা সেই বিষয়গুলি নজরে রাখবো। এ ধরনের যদি কেউ জড়িত হয় তার সাথে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। তবে সকলের জ্ঞাতার্থে একটা জিনিস আমি জানাই, অধিক ভাড়া নেওয়ার ব্যাপারে একটি অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি, এবং সেটা হয়। আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং আমরা তদারকিতে থাকবো ইনশাল্লাহ। একটি সমস্যা হয় এমন, যেমন আমাদের আপনারা দেখবেন যে বিমান যদি ঢাকা থেকে কোথাও যায়,
ডোমেস্টিক লাইনেই হোক, দেখবেন বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ দিনে তারা একটু বেশি ভাড়া নেয়, আবার বিশেষ সময় কম ভাড়া নেয়। আমরা সেটা বলছি না, আমরা সরকার নির্ধারিত ভাড়াই নেব, কিন্তু আমাদের ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে, যেমন নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল অনেক জায়গায় আছে যে গাড়ি অধিক, সার্ভিস অধিক, যাত্রী কম। ওই সময় দেখা গেল যে যাত্রী ভাড়া হলো 500 টাকা, সেখানে কিন্তু এই কম্পিটিশনের কারণে যাত্রী আমাদের মালিকরা বা আমাদের শ্রমিকরা আমরা এমনিতে 100 টাকা কমে দিলাম। সরকার নির্ধারিত করে 500 টাকা চার্ট অনুযায়ী, কিন্তু আমরা 400 টাকা নিচ্ছি। তো সারা বছর এই 400, 350, 300 না 400, ধরেন 100 টাকা কমে যাতায়াত করে। সারা বছর চলতে গিয়ে যাত্রীরা মনে করেন যে এটাই তার ন্যায্য ভাড়া। ঈদের সময় আমাদের অনেকের একটি ধারণা যে গাড়ির মালিকরা অনেক লাভ করেন হয়তো। আসলে এই জিনিসটা সত্য নয়। কারণটা আমি যুক্তি দিয়ে আপনাদের বোঝাই। যাত্রীগুলি এবং আমাদের যাতায়াতের লোকগুলি একমুখী হয়ে যায়, অর্থাৎ ঢাকা থেকে যেখানে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে যায় একমুখী যাত্রীর অধিক চাপ থাকে, কিন্তু আপনি অধিক তো নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যখন গাড়িটা ফিরে আসবে তখন সে খালি আসে, তার ফুয়েল এক্সপেন্ডিচার সহ, চালকের বেতন সহ, ফেরি টোল সহ অন্যান্য খরচাপাতি কিন্তু সবই সমান আছে। ফলে দেখা যায় যে ঈদের সময় আমরা এই যে যাত্রী পরিবহন করি, অনেকেই মনে করে যে মালিকরা অনেক লাভের আশায় এটা করে। আসলে কিন্তু আমরা স্টাফের বোনাস বা গাড়ি মেনটেন করে রাখা এবং সমান সমান থাকতে পারলে খুব খুশি, বাট আমাদের এটা দায়িত্ব। সেবামূলক প্রতিষ্ঠান, আজকে আমার যাত্রী কম হচ্ছে, কালকে বেশি হবে, আমাদের এভারেজ যাত্রী যখন হয় তখন আমরা লাভ লোকসানের হিসাব করি। তো সুতরাং ওই সময় দেখা গেল যে আপনার ওই 500 টাকা বিআরটিএ বা সরকারি নির্ধারিত রেট ভাড়া, ওই ভাড়াটা আমাদের লোকেরা চার্জ করে, সরকার নির্ধারিত ভাড়া। কারণ সে যাওয়া আসার বেলায় এক সমান ভাড়া পাচ্ছে না, এবং সে তখন 500 টাকা নিলে যাত্রীরা বলেন যে 100 টাকা বেশি নিচ্ছে। আমি অনুরোধ করবো যে প্রতিটা টার্মিনালে, প্রতিটা কাউন্টারে আমরা নির্দেশনা দিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট থাকবে। চার্টের অতিরিক্ত যদি কেউ নেয় সেটা ভাববেন যে অতিরিক্ত ভাড়া আছে। তো সেই ক্ষেত্রে এসি গাড়ির ব্যাপারে সরকার নিয়ন্ত্রিত না, তাও আমরা নির্দেশনা দিয়েছি সারা বছর যে ভাড়ায় চলছে সেই ভাড়ায় চলবে, অতিরিক্ত যাতে মুনাফা না করা হয়। এই বিষয়গুলি আপনাদেরকে আমি জ্ঞাত করলাম। এবং আমি যে কথাটা বলতে চাইলাম যে অন্যান্য ভাগ কি হয়েছে জানি না, অনেক কথা আছে, সে কথা আজকে বলবো না। সরকার, প্রশাসন সকলকে আমি লক্ষ্য করেছি আন্তরিক, এবং আমরা নিজেরা আন্তরিক, এবং আমরা আমাদের জায়গায় আমাদের দায়িত্ব পালন করব। আপনাদের সকলের সহযোগিতা চাই, এবং যে যে জায়গায় অসুবিধা বা সমস্যা হবে কিভাবে করলে ভালো হবে, আপনারা যদি পরামর্শমূলক সংবাদ পরিবেশন করেন বা আমাদেরকে বলেন, আমাদের সকল টার্মিনালে ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত আমাদের লোকজন নিয়োজিত থাকবে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাদরে এবং শ্রদ্ধার সাথে আপনাদের পরামর্শ গ্রহণ করব। আমরা তৎপর আসি থাকবো। আজকের এই উদ্যোগকে স্বাগত জানাই, এবং আগামীতেও যাত্রীদের পক্ষ হয়ে যাত্রী কল্যাণ সমিতি যে সমস্ত কথাবার্তা বলবেন আমাদের শোনার ধৈর্য আছে। আমরা চাই এই পরিবহন ব্যবস্থাপনাকে যাত্রীদের একটি আস্থার স্থল তৈরি করে এবং জনবান্ধব এবং দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ সড়ক ব্যবস্থা করার লক্ষ্যে আমরা কাজ করব। এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে